আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যারা কানাডার সেপ্টেম্বর মাসে ২০২৫ সালে শিক্ষার্থী ভাই-বোনরা কানাডায় পড়াশোনার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আমার আলোচনা পর্বটি। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা কারণ আপনারা যদি খুব ভালো করে কানাডার বাংলাদেশী শিক্ষার্থীদের যদি একটা ট্রেন্ড দেখেন, তো ২০১৫ সালে এখানে অ্যারাউন্ড ১৫০০ থেকে ১৬০০ স্টুডেন্ট কানাডাতে পড়াশোনার জন্য সাধারণত বিভিন্ন প্রোগ্রামে সেটা আন্ডার গ্র্যাজুয়েট বলেন এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রাম সব মিলিয়ে প্রায় ১৫০০ থেকে ১৬০০ স্টুডেন্ট কানাডাতে পড়াশোনা করার জন্য প্রত্যেক বছর ২০১৫-১৬ দিকে সেই ট্রেন্ডটা ছিল। কিন্তু এখন সেটা বেড়ে আমরা যদি ২০২৩ এর দিকে দেখি বা ২০২৪ এর দিকে দেখি, তাহলে সেটা বেড়ে প্রায় ১০,০০০ স্টুডেন্ট কানাডাতে প্রত্যেক বছর পড়াশোনার জন্য আসে। এবং সেটা একটা ট্রেন্ডটা দেখাই যায় একটা হিউজ জাম্প যে ১৫০০ থেকে ১০,০০০ স্টুডেন্ট। কিন্তু আমাদের যে অভিজ্ঞতায় বলে দীর্ঘদিন আমরা যে বিদেশে বসবাস করি বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলার প্রসঙ্গে যেটা বলছি, অনেকেই যত্রতত্রভাবে এ এ কোনো রিসার্চ না করে এবং খুব হ্যাপাজার্টলি ভাবেই কানাডাতে একটা অ্যাডমিশন নিয়ে আসার চিন্তাভাবনা করেন এবং পরবর্তীতে কোর্স শেষ করার পরে একটা ভয়াবহ ফ্রাস্ট্রেশন এ পড়া হয়। কারণ তাদের জব মার্কেটের সাথে তাদের কোয়ালিফিকেশন, তাদের যে অভিজ্ঞতা সেগুলো ঠিকভাবে অ্যালাইন করে না। এবং মূলত এই পার্সপেক্টিভ এর কথা চিন্তা করেই আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব। যারা ২০২৫ সালে সেপ্টেম্বর মাসে কানাডাতে পড়াশোনার জন্য চিন্তাভাবনা করছেন, আমি মনে করি আমার এই আলোচনা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমাদের দর্শকদের ভাই-বোনদের জন্য বলব, যারা এই পডকাস্টটি শুনবেন বা এই আলোচনা পর্বটি শুনছেন, তারা যাতে বেশি করে শেয়ার করেন, যাতে বেশি করে আমার স্টুডেন্ট ভাই-বোনদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার আপনাদের কাছে অনুরোধ রাখব। তো তাহলে এখন যদি আমরা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমি মূলত আমার এই আলোচনা পর্বটি ৭ টি ভাগে ভাগ করেছি। মানে ৭ টি পয়েন্টস নিয়ে মূলত আলোচনা করব। যেটা আমি মনে করি এই ৭ টি পয়েন্টস যদি সবাই ফলো করে, তাহলে তাদের কানাডার যে জীবনটা অনেকটা ইজি হয়ে যাবে। এবং আমি আপনাদের কাছে আবার বলছি, আমি কোনো এডুকেশনাল কোনো কনসালটেন্ট নই বা কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট নই। এটা আমি সাধারণত ভিডিওগুলো করি আমার আ স্টুডেন্ট ভাই-বোনদের সুবিধার জন্য, যাতে তারা এই যে কানাডাতে যখন পড়াশোনা করবেন তাদের এই তথ্যবহুল যে জিনিসগুলো, সেগুলো তাদের জন্য অনেক অ্যা একটা গুরুত্বপূর্ণ আ সহায়ক ভূমিকা হিসাবে যাতে পালন করে, সেই হিসাবে আমার এই ভিডিওগুলো তৈরি করা। সো আবারও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ শেয়ার মাই ভিডিও। এতে অনেক স্টুডেন্ট ভাই-বোনদের জন্য আ আমার মনে হয় এই যে আমি যে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলছি, সেটার সম্বন্ধে তাদের একটা ভালো আইডিয়া হবে এবং এতে তাদের কানাডা জীবন তাদের অনেক জন্য সহজ হয়ে দিবে। সো এখন যাই, লেটস ডাইভ ইনটু আওয়ার মেজর পয়েন্টস। তো ১ম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে কানাডার অ্যাপ্লিকেশন ডেডলাইন। যারা ইউনিভার্সিটি ২০২৫ সালে অ্যা চিন্তাভাবনা করছেন কানাডাতে পড়াশোনার জন্য, মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটিতে তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে অ্যা মার্চের 31st অফ মার্চ 2025। সো এই ডেডলাইন মানে এখানে কিন্তু ডেডলাইন। সো আমি সবার জন্য এই পয়েন্টটাকে খুব উল্লেখ করব। যারা একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের অবশ্যই উচিত অ্যাডমিশনের যেই রিকোয়ার্ড যে অ্যাপ্লিকেশন গুলোকে সেটা সুন্দরভাবে ফুলফিল করে নির্ধারিত ইউনিভার্সিটিতে মার্চের ৩১ তারিখের আগেই যাতে তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাডমিশন অফিসে সাবমিট হয়ে যায়। এখন সবকিছু অনলাইনে। সো অনলাইনের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। পেপার বেসড আমার মনে হয় যতটুকু আমি জানি, পেপার বেসড আর এখন কোনো অ্যাকসেপ্ট করে না। সো আপনাকে যেই জিনিসগুলো করতে হবে সব অনলাইনে ডেডলাইনের আগেই আপনাকে সেখানে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এর ফলে যেটা হবে তারপরে হচ্ছে তারা উইদিন 1-2 উইকস এর মধ্যে তারা আপনার অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করে এবং সেই অনুযায়ী আপনাকে যেটা অফার করা কন্ডিশনাল, আনকন্ডিশনাল যে অফার করা সেই অফার গুলা করে দিবে। আর যদি আপনি সেই অফার মিট না করেন সেটা রিজেকশন জিনিসটাও আপনাকে দিয়ে দিবে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট ডেডলাইন মেইনটেইন করা। এবং আমার জানা মতে মোস্ট অফ দ্যা স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদের তথ্য অনুযায়ী মার্চের ৩১ তারিখ হচ্ছে ফর যেই
যারা স্টুডেন্ট ভাই বোনরা সেপ্টেম্বরে ইনটেক করবে 2025 সালে, তাদের অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে মার্চের 31 তারিখ। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই চিন্তা করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেহেতু কানাডাতে একটা বড় স্টুডেন্টরা আসে, মোস্টলি তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো অনেকেই মনে করেন যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি এবং অনেক ইউনিভার্সিটি তাদের ইংলিশ মিডিয়াম পড়াশোনার জন্য সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির এক্সাম করে দেয়, সেহেতু অনেকে চিন্তা করে আমার আইএলটিএস লেখার কোনো দরকার নেই। বাট এটা আপনাকে চিন্তা করতে হবে, সেটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এক্সাম পেয়েছেন। বাট কানাডাতে যখন আপনি সিঙ্গাপুরে আপনার যখন ভিসা প্রসেসিং এ দেখবে, তখন ভিসা প্রসেসিং আপনার আইএলটিএস স্কোরটা চাবে। সো ইট ইজ ভিসা রিকোয়ার্ড। এই জিনিসটা অনেকে ভুল করেন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট চিন্তা করেন যে আমি তো ইউনিভার্সিটি থেকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আমি এক্সাম পেয়ে গেছি, আমার আইএলটিএস লেখা দরকার নেই। বাট এটা একটা বড় ভুল। এতে আপনার ভিসার জটিলতা বাড়বে এবং সেই ক্ষেত্রে আপনি ধরেন নির্ধারিত সময় ভিসা পেতে আপনার অনেক সমস্যা হবে। সো আমি আপনাদের এই সুবিধার্থে বলছি, যারা আইএলটিএস লেখেন নাই, স্পেশালি ইংলিশ মিডিয়াম ভাই বোনেরা, তারা অবশ্যই জানে মার্চের আগে একটা আইএলটিএস রেজিস্ট্রেশন করে আইএলটিএসটা লিখে ফেলে। এবং তাদের জন্য আইএলটিএস পরীক্ষাটা খুব একটা কঠিন না। অল্প কোনো মানে যে প্র্যাকটিসের মাধ্যমে আইএলটিএস এ একটা ভালো স্কোর করতে পারবে, যেহেতু তাদের পুরা মিডিয়ামটা ইনস্ট্রাকশন ছিল ইংলিশ মিডিয়াম। সো এটা আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা যখন কানাডা আসছে এবং তাদের সাথে কথা বলেছি, তাদের যে ভিসা জটিলতার একটা বড় কারণ তার আইএলটিএস এর ভিসা রিকোয়ারমেন্টের জন্য যে আইএলটিএস দরকার সেই জিনিসটা তাদের ছিল না। এই জন্য অনেকে ভিসা পেতে দীর্ঘ সময় নিয়েছে, জাস্টিফিকেশন দিতে হয়েছে এবং এটা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। সো এই অবাঞ্ছিত সমস্যা থেকে দূর করার জন্য আমি যেটা বলবো, তাদের অবশ্যই আইএলটিএস, যদিও অ্যাডমিশন ক্ষেত্রে এক্সাম পেয়ে গেছে, তারপরে আইএলটিএসটাকে লিখে ফেলা ভালো। তৃতীয়ত হচ্ছে, অনেকে ফাইন্যান্সিয়াল পেপারগুলোকে ঠিকভাবে রেডি করে না। যখন আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন, এতে আপনার যাতে ভিসার জন্য আপনি খুব দ্রুত অফার লেটার পাওয়ার সাথে সাথে ভিসা অ্যাপ্লাই করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই উচিত আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোকে ঠিক করে ফেলা। এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ক্ষেত্রে মোস্ট অফ দ্য জায়গায় বাংলাদেশিদের যারা শিক্ষার্থী ভাই বোনরা আছেন, তারা অনেক সময় যায় বিভিন্ন এডুকেশনাল কনসালটেন্সির সাথে কথা বলে এবং তারা একটা বিভ্রান্তিকর তথ্য দেয় যে আপনাকে আপনার বাড়ির কাগজপত্র দেখাতে হবে, আপনার ট্যাক্সের কাগজপত্র দেখাতে হবে। যেগুলো বাংলাদেশে অনেকেরই এটা সঠিকভাবে জিনিস তৈরি হয়ে থাকে না। তো আমি বলছি, কানাডার ক্ষেত্রে কানাডার ভিসা প্রসেসিং মোস্ট অফ দ্য কেসে তারা 99% কেসে তারা আপনার কোনো সলিড প্রপার্টির ক্ষেত্রে কোনো কাগজ তারা দেখে না। মেইনলি তারা দেখে আপনার লিকুইড মানি আছে নাকি। সেই লিকুইড মানি হতে পারে আপনার ফিক্সড ডিপোজিট, হতে পারে আপনার কোনো ইনভেস্টমেন্ট, হতে পারে আপনার কোনো যে স্যালারি আপনার প্যারেন্টসরা ড্র করছে, সেই পে স্টাফগুলোকে আপনি সঠিকভাবে যদি আপনি 6 মাসের একটা ক্যালকুলেশন করে সঠিকভাবে আপনি সব পে স্টাফ, আপনার ফিক্সড ডিপোজিট এবং ব্যাংকের যেই লেনদেনগুলো, সেগুলো যদি সঠিকভাবে আপনার ব্যাংকের যে ডকুমেন্টগুলো আপনি সঠিকভাবে দিতে পারেন, এতে আপনার ভিসার জন্য যথেষ্ট। এবং এই ডকুমেন্টগুলো দিতে হবে আপনার যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেই ইউনিভার্সিটি অনুযায়ী এক ইউনিভার্সিটি টিউশন ফিস এবং তার লিভিং কস্ট ডিফারেন্ট। সেই অনুযায়ী আপনাকে দেখাতে হবে যাতে আপনি 1 বছর আপনি সেই টিউশন ফিস এবং আপনার লিভিং কস্ট যাতে আপনি মিট করতে পারেন, সেই পরিমাণ টাকা থাকে। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি টরন্টোতে আছেন, তখন সেখানে ইউনিভার্সিটি যে টিউশন ফিস, আপনার হয়তো বা অ্যালবার্টাতে আছেন, সেখানে ইউনিভার্সিটি টিউশন ফিস এবং লিভিং কস্ট এক হবে না। সো ইউনিভার্সিটির যেই আপনার যে টিউশন ফিসটা আছে এবং আপনার যে জায়গায় আপনি বসবাস করবেন, যেই কানাডার প্রভিন্সে, সেই অনুযায়ী আপনার লিভিং কস্ট 1 বছরে সেই পরিমাণ টাকা আপনাকে দেখাতে হবে। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমি যে জিনিসগুলো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে জিনিসগুলো ভুল করে, সেটা হচ্ছে আপনার কোর্স সিলেকশনের জন্য। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি চিন্তা করতে হবে আপনি কানাডায় কেন পড়াশোনা করতে যাচ্ছেন। এটা কি আপনার জাস্ট একটা চয়েস যে হ্যাঁ, আমি কানাডা পড়াশোনা করব এবং আই রিটার্ন ব্যাক টু বাংলাদেশ? দ্যাটস ডিফারেন্ট থিং।
সেটার জন্য আপনার যে ডিজায়ার্ড, আপনার যে পড়াশোনা করতে চাচ্ছেন, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, যে ইন্টারেস্ট এরিয়া, আপনি সেটা পড়তে পারেন। সেটার জন্য নিয়ে আমার কোনো মতামত নেই। বাট আপনি যদি চিন্তা করেন যে আমার কানাডায় আমি পড়াশোনা করতে যাচ্ছি এবং পড়াশোনা করার পরেই কানাডাতে আমার একটা ডিজায়ার রয়েছে, কানাডাতে আমি স্থায়ীভাবে বসবাস করব। তবে অবশ্যই আমি এটা আপনাদের বলবো যাতে মার্কেট ওরিয়েন্টেড কোর্সগুলো পড়ার জন্য। যেমন আমরা এখানে দেখেছি অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতে আসছেন, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে আসছেন। এর ফলে দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়েশনের পরে তাদের জব মার্কেটে তাদের যে জব ট্রেন্ডটা অনেক কম, এবং সেখানে তাদের জবের পড়াশোনা যেই গ্র্যাজুয়েশন করেছেন যে সাবজেক্টে, সেই সাবজেক্ট অনুযায়ী তাদের যে প্রফেশনাল লাইফ সেটা পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য মার্কেট ড্রিভেন যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে আপনাকে গেট ইনটু করলে আপনার কানাডার গ্র্যাজুয়েশনের পরে আপনার জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে, এবং সেই হিসাবে আপনি জব পেয়ে গেলেই আপনি 1 বছর পরে আপনি সেই পার্মানেন্ট রেসিডেন্স যেই প্রক্রিয়াটা সেটা আপনি শুরু করতে পারবেন। এখন আমি একটা এক্সাম্পল দিই। অনেকে যেমন কমন বায়োলজিক্যাল সায়েন্স পড়তে আসে। এখন বায়োলজিক্যাল সায়েন্সের জব মার্কেট খুব ট্রেন্ড। সেই জায়গাটা আপনি যদি নার্সিং পড়তে আসেন, তাহলে আপনার জব ট্রেন্ডটা অনেক ভালো। অনেকে আসে জার্নাল সায়েন্স পড়তে। তো জার্নাল সায়েন্সে আপনার কোনো পাস করার পরে আপনার জব ট্রেন্ডটা অনেক কম। সেই হিসাবে আপনি যদি একটা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে আসেন, তাহলে আপনার জব ট্রেন্ডটা অনেক বেশি। অনেকেই পড়তে আসেন, যেরকম আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি, স্পেশালি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দেখেছি, অনেকে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে। ইকোনমিক্সটা হচ্ছে অনেক লম্বা ট্রেন সাবজেক্ট। আপনি যদি দীর্ঘ লেভেলে পড়াশোনা না করেন অ্যাজ এ ইকোনমিক্স কনসালটেন্ট হিসাবে, কানাডার ক্যারিয়ারটা অনেকটা কম। সেই হিসাবে আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেন, সেখানে জবের ট্রেন্ডটা অনেক বেশি। সো এই জিনিসগুলোকে আমি মনে করি যারা স্টুডেন্ট ভাই বোনরা কানাডা আসার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের একটা রিসার্চ দরকার, যাতে কোন সাবজেক্টটা হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড, সেই জিনিসগুলোকে কানাডার জব মার্কেটের সাথে একটু রিসার্চ করে, এখন গুগল করলে অনেক তথ্য বের হয়ে যাবে, সেই জিনিসগুলো চিন্তা করে একটা সাবজেক্ট চুজ করে। এরপরে যে চিন্তা ভাবনা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকেই রাইট ইউনিভার্সিটি সিলেক্ট করেন। এটা ইউনিভার্সিটি সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর একটা বড় কারণ হচ্ছে যে অনেকের রিকোয়ারমেন্ট অনেকভাবে থাকে। এখন এটা হচ্ছে যদি আপনি যদি টপ মোস্ট ইউনিভার্সিটি কথা চিন্তা করেন, সেখানে কিন্তু আপনার অ্যাডমিশন পাওয়াটা অনেক কঠিন, কারণ সেখানে মোর কম্পিটিটিভ। সো আপনার অবস্থা বুঝে আপনাকে চিন্তা করতে হবে, আমি কোন ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করব যেখানে আমার এই পার্টিকুলারলি ডিজায়ার্ড কোর্সগুলো অ্যাডমিশন পাওয়াটা ইজি। এখন এছাড়াও রয়েছে, আপনি যত বড় ইউনিভার্সিটিতে যাবেন, যত বড় সিটির বড় ইউনিভার্সিটি যাবেন, সেখানে আপনার টিউশন ফিস অনেক হাই। কারণ এটা মনে রাখতে হবে, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে তাদেরকে 4 টাইমস টিউশন ফিস পে করতে হয় দেন যারা লোকাল স্টুডেন্ট যারা আছেন। ফর এক্সাম্পল, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আবার আমি বোঝার জন্য বলছি, যারা ধরেন ক্যানাডিয়ান স্টুডেন্ট বা পার্মানেন্ট রেসিডেন্স স্টুডেন্ট, তাদের যদি টিউশন ফিস $5,000 হয়ে থাকে বছরে, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সেই একই কোর্স পড়তে $20,000 লাগবে। এই জন্যই তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওয়েলকাম করে। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ে যে ইউনিভার্সিটির যে বাজেট যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করার জন্য। সো এখানে একটা বড় ইস্যু হচ্ছে ইউনিভার্সিটিটা খুব ভালো করে সিলেক্ট করতে হবে আপনার বাজেট নিয়ে, নাম্বার 1 ফ্যাক্টর। নাম্বার 2 ফ্যাক্টর, অনেক স্টুডেন্টরা আসে যারা ইউনিভার্সিটি কোনো রিসার্চ না করে এমন একটা ছোট টাউনে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যেখানে তার চিন্তা ভাবনা আছে আমি হচ্ছে পার্ট টাইম জব করবে। কিন্তু ছোট জায়গার মধ্যে আপনি তো পার্ট টাইম জব আপনি পাবেন না। সো এই জিনিসগুলোকে আপনার একটা ফ্যাক্টর করতে হবে। আপনার শুধু অ্যাডমিশন নিয়ে আসলেই আপনার কিন্তু সমস্ত সমাধান হবে না। এটা একটা রিসার্চের মাধ্যমে, আমি যেটা বারবার বলছি স্টুডেন্টদের, যে একটা রিসার্চের মাধ্যমে আপনার যে পারপাস এবং আপনার যে সক্ষমতা, সেইটা সমস্ত যাচাই করে আপনার কোর্স ভালোভাবে সিলেকশন করে আপনাকে আগানো উচিত। এতে আপনার কানাডার যেই আপনার যেই লাইফটা, এটা পরবর্তী লাইফটা স্টুডেন্টের পরে এটা অনেক ইজি হয়ে যাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কানাডাতে আপনার স্টুডেন্ট থাকা অবস্থা আপনার লাইফটা তখন অনেক ইজি হবে, এবং এর ফলে যেটা হবে সেটা কানাডাতে আপনার সাকসেস রেটটা অনেক বেটার হবে।
সো এইজন্য এই ২ টা পয়েন্টস এ আমি খুবই জোর দিচ্ছি। একটা হচ্ছে ইউনিভার্সিটি পার্টিকুলার সিলেকশন এবং হচ্ছে আপনার হচ্ছে মার্কেট ওরিয়েন্টেড যে কোর্সটা আছে, এইটাকে খুব ভালো করে সিলেক্ট করে যাওয়া হবে। এবং বাংলাদেশের মধ্যে স্টুডেন্ট ভাই-বোনদের মধ্যে একটা বড় ভুল ন্যারেটিভ যেটা আছে যে, আমি যদি টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি পড়ি তাহলে আমার খুব ভালো হবে। ইউনিভার্সিটি আপনাকে আল্টিমেটলি আপনি টপ র‍্যাংকিং এ যান বা মিড করে ইউনিভার্সিটি যান, এটা এখানে বাস্তব জব ক্ষেত্রে এখানে কোনো ফ্যাক্টর না। এখানে দেখা যাচ্ছে আপনি কি পারফরম্যান্স করতেছেন। এটাই হচ্ছে আপনার বড় ইম্পোর্টেন্ট জিনিস। আপনি ম্যাকগিল থেকে পড়াশোনা করেন বা ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে পড়াশোনা করেন, দ্যাটস নট এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, কিছু ইনফ্লুয়েন্স আছে যেটা হচ্ছে পরবর্তীতে আপনাকে ক্যারিয়ারটাকে আরো সামনের দিকে এগিয়ে যেতে এবং ধরেন বিভিন্ন ধরনের যারা এক্সট্রা যারা মেরিট স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা বড় ইমপ্যাক্ট তৈরি করে। কিন্তু যারা এভারেজ বা অ্যাবভ এভারেজ স্টুডেন্ট তারা যদি পারফরম্যান্স লেভেল ভালো না করে, সেটা আপনি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে পড়াশোনা করেন আর ম্যাকগিল থেকে পড়াশোনা করেন, সেটা কোনো একটা বড় ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে আপনার নিজের উপরে। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। আমাদের একটা ভুল ন্যারেটিভ শিখিয়ে দিয়েছে, এই টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি যেতে হবে। টপ র‍্যাংকিং ইউনিভার্সিটিতে আপনি গেলেন কিন্তু আপনি একটা ভালো সাবজেক্টের জায়গায় আপনাকে যেটা মার্কেট ওরিয়েন্টেড সাবজেক্ট আপনি পেলেন না, সেখানে কোনো লাভ নেই। সো এই জিনিসগুলোকে একটু এনালাইসিস করার জন্য আমি বলব যে, এই বিষয়বস্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে। তারা একটা যত্রতত্ত্বভাবে একটা টপ র‍্যাংকিং ইউনিভার্সিটিতে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন, যেই সাবজেক্টের মার্কেটের কোনো ভ্যালু নাই। তখন পাস করার পরে ইউনিভার্সিটি আপনাকে কেউ খোঁজ রাখবে না। ইটস ভেরি প্র্যাকটিক্যাল। কারণ আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি। অনেক স্টুডেন্টদের সাথে কথা বলি। অনেক স্টুডেন্ট আমাদের বাসায় আসে। অনেক স্টুডেন্ট বিভিন্ন সেমিনারের সাথে দেখা হয়। তখন তাদের থেকে এই তথ্যগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। যাতে যারা ভুল করেছে তারা ভুল করে ফেলেছে বা যারা ধরেন নতুন যারা আসতেছে তাদের এই তথ্যের মাধ্যমে তারা তাদের ভুলগুলোকে শুধরে তারা যাতে একটা ভালো ডিসিশন নিতে পারে সেই জন্যই এই আলোচনা পর্বটি। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এবং আমি এর সাথে আরেকটা কথা বলব। এখন যে কানাডিয়ান যে ইমিগ্রেশন সিস্টেম তৈরি হয়েছে এবং ভিসার যে প্রক্রিয়াটা, তাতে আমি হাইলি রিকমেন্ড করব সবাইকে ইউনিভার্সিটিতে এপ্লাই করার জন্য। কোনো কলেজ বা কোনো যেটা ইনস্টিটিউট আছে, সেখানে এপ্লাই না করার জন্য। কারণ এখানে অ্যাডমিশন পেলেও ভিসার আপনার অনেক জটিলতা তৈরি হবে। এবং দ্যাটস দ্য ওয়ে কানাডিয়ান এখন যে নতুন ট্রেন্ড হয়েছে, এই হিসাবে যে তারা মোস্ট অফ দ্য স্টুডেন্টকে রিপুটেড যে ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাডমিশন দিতে বা আপনার ভিসা পেতে কোনো সমস্যা হবে না। যেটা আপনার যে কলেজ বেসড যেই এডুকেশন গুলো আছে সেখানে আপনার ভিসা পেতে ইভেন আপনি অ্যাডমিশন অফার লেটার পেলেও ভিসা পেতে অসুবিধা হবে। সো আমি এই জায়গাটাকে কোনো রিকমেন্ডেশন করব না। অবশ্যই ইউনিভার্সিটি ডেজিগনেটেড ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করুন এবং সেখান থেকে অফার পেলে আপনি সেটা ভিসার প্রসেস শুরু করে দেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, যারা ধরেন এর অ্যাডমিশন গুলো প্রক্রিয়াগুলো সব সুন্দরভাবে শেষ করে ফেলেছেন এবং অফার লেটার হয়ে গেছে এবং ভিসা আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়ে গেছে। তো এর জন্য যে সব প্রক্রিয়ার পরে যেটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে ঠিক সময়ে কানাডাতে অ্যারাইভ করে না। কানাডাতে আপনার কোর্স যদি সেপ্টেম্বরের ৩ তারিখে শুরু হয়, ৩ তারিখ থেকে ফুল স্টার্টে আপনার ক্লাস শুরু হয়ে যাবে। এবং অনেক স্টুডেন্টরা আসে ঠিক ৩ দিন বা ৪ দিন আগে। অথবা দেখা গিয়েছে যে ১০ দিন পরে আসতেছে। তো এই যে একটা সমস্যা তৈরি হয়, এতে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে যে ফার্স্ট সেমিস্টারে যেই ক্লাসটা এতে তারা পিছিয়ে পড়ে। এবং এখানে কিন্তু কোর্সগুলো ডিউরেশন গুলো খুব ছোট। ৩ মাসের মধ্যেই আপনার একটা কোর্স শেষ হয়ে যাচ্ছে এবং একটা সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট আপনার জন্য। অবশ্যই আপনার ভিসা পেলে আপনি যখন দেখা যাচ্ছে আপনার মেডিকেল বা অন্যান্য কাজগুলো আগেই যাচ্ছে, আপনার অবশ্যই একটা আ টিকিটের ব্যবস্থা করে দেওয়া উচিত এবং টিকিটটা যদি কস্টও বেশি পড়ে, সেখানেও আমার মনে হয় যে ২ সপ্তাহের আগেই
আপনি কানাডাতে পৌঁছানো উচিত। কারণ এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। নাম্বার 1 হচ্ছে আপনার স্টাডি পারমিট আপনি পাবেন। নাম্বার 2 হচ্ছে আপনার হেলথের কাজগুলো আপনাকে করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট করতে হবে। এই সাথে রয়েছে আপনার অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন আপনার অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসাবে আপনি হয়তোবা যেকোনো ইউনিভার্সিটিতে গ্যারান্টিড অ্যাকোমোডেশন পাবেন। সেই জায়গায় যদি আপনি সরাসরি ইউনিভার্সিটি হোস্টেলে যদি পড়াশোনা থাকতে চান। আর এছাড়া বাট এটা কস্ট অনেক বেশি। যদি আপনি কস্ট কমানোর জন্য কারো সাথে শেয়ার অ্যাকোমোডেশন করেন তাহলে সেই বিষয়ে আপনি যোগাযোগ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে যদি আগে আসেন তাহলে আপনার এই জিনিসগুলোকে আপনার ইজি হবে। এছাড়া রয়েছে একটা হোমসিক থাকেই। কারণ আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন, সেখান থেকে একটা নতুন দেশে আসলেন এবং তার টোটাল কালচার, আপনার ওয়েদার সবকিছুই ডিফারেন্ট। সেই ২ সপ্তাহটা একটা খুব ট্রান্সিয়েন্ট টাইম যেটার মাধ্যমে আপনি একটা ওয়েল সেটেল করে আপনি ধরেন একদম ডে 1 থেকে আপনি ক্লাস শুরু করতে পারতেছেন। এতে আপনি যে সুবিধাটা হবে, সেই সুবিধা হচ্ছে যে নাম্বার 1 আপনি ফার্স্ট ইয়ারে আপনি খুব ওয়েল ভাবে আপনি আপনার প্রত্যেকটা পরীক্ষাগুলা সুন্দর লিখতে পারতেছেন। কারণ আপনার আর অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো আছে সেগুলা নিয়ে আপনার কোনো জটিলতা তৈরি হচ্ছে না। এবং এই সাথে আমি আপনার স্টুডেন্ট ভাই বোনদের বলব, যারা আপনারা অ্যাডমিশন পেয়ে গেছেন, ভিসা হয়ে গেছে, অনেকে যেটা ভুল করে এখানে এসে তাদের কোর্সগুলো নিতে চায়। এখানে যদি আসার আগেই আপনার যখন সেপ্টেম্বরে কোর্স শুরু হবে, আপনার কোর্স কিন্তু ওরা ওপেন করে দেয় এন্ড অফ জুলাই বা অগাস্টে, ফার্স্ট উইকে। সো আপনি অনলাইনের মাধ্যমে আপনি যে ডিজায়ার্ড যে কোর্সগুলো আছে ফার্স্ট ইয়ারে সেই কোর্সগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এটা এসে দেন অনলি আপনি আবার যদি সেই কোর্সগুলো রেজিস্ট্রেশন করতে চান তাহলে অনেক কোর্স আছে যেগুলো অলরেডি ফুলফিল হয়ে গেছে এবং সেই ডিজায়ার্ড কোর্সগুলো আপনি পাবেন না। এতে আরেকটা ফ্রাস্ট্রেশনও তৈরি হয় এবং আপনার জন্য একটা হচপচ তৈরি হয়ে যায়। সো আমি এটা রিকমেন্ড করব সেটা বাংলাদেশ থাকতে এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনি সেই কোর্সগুলো আপনি রেজিস্টার্ড করে নিতে পারবেন। এবং আমি সবাইকে বলব যে ফার্স্ট সেমিস্টারে ডোন্ট গো ফর 15 ক্রেডিটস, গো ফর 12 ক্রেডিটস। যদি আপনি কোনো এক্সট্রা কোনো ক্রেডিট পেয়ে থাকেন জাস্ট দ্যাটস ভেরি গুড। বাট 12 ক্রেডিটস নিয়ে শুরু করেন। এতে হচ্ছে আপনি ভেরি ওয়েল সেটেল করবেন। তারপরে আপনি যখন ফার্স্ট সেমিস্টারে সেটেল ডাউন করবেন তারপরে আপনি বেশি কোর্স নিবেন। সেটা কোনো সমস্যা নেই। ১ম টা 12 ক্রেডিটস দিয়ে যেটাকে আপনি অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট হিসাবে যেকোনো ইউনিভার্সিটিতে আপনাকে এ এ রেগুলার স্টুডেন্ট হিসাবে কাউন্ট করা হয় মিনিমাম 12 ক্রেডিটস দিয়ে। সো 12 ক্রেডিটস দিয়ে আপনি শুরু করেন। এখানকার পরিবেশ সেটেল ডাউন করে এবং এরপরে আপনি উইথ দ্য ফ্লো তে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কখন বেশি ক্রেডিট নিতে হবে, কখন কম ক্রেডিট নিতে হবে। এই অনুযায়ী আপনি তখন আস্তে, আস্তে আগাতে থাকেন। তো আমার এই গুরুত্বপূর্ণ টিপস গুলো এই মূলত ৭ টা পয়েন্টে আমি স্টুডেন্টদের সাথে কথা বললাম। আশা করি আমার এই টিপস গুলো যদি আপনি যথাযথ পালন করেন তাহলে আপনাদের কানাডার অ্যাপ্লিকেশনের যেই প্রসেস এবং সেই সাথে ভিসা পাওয়ার পরে কানাডার যেই জার্নিটা এটা অনেক ইজি হয়ে যাবে এবং মোস্ট অফ দেম এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, আমার যেই অভিজ্ঞতা এবং আমার এখানে যারা স্টুডেন্টরা পড়াশোনা করেছেন, যারা খুব সাকসেস ভাবে এখানে তাদের টোটাল কানাডা ছাত্র জীবন পালন করে এখন খুব সফলভাবে ক্যারিয়ার করছে, তাদের সেই টিপস থেকেই নেওয়া জিনিসগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনারা আমার এই টিপসের মাধ্যমে উপকৃত হবেন। তা আজকে আমার আলোচনা পর্বটি এখানে শেষ। আমরা পরবর্তীতে আরো কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমাদের কাছে অনুরোধ, আমার এই আলোচনা পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।